স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়নে বিএনপির অঙ্গীকারাবদ্ধ বলেছেন মির্জা ফখরুল। জুলাই আন্দোলন গণতন্ত্রকে শক্তিশালী করেছে মন্তব্য রিজভীর। শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে 61 জনের মৃত্যুর তথ্য মিলেছে। তদন্ত প্রতিবেদন দাখিল 21 জুলাই। প্রধান আসামি শেখ হাসিনা, রয়েছেন সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজও। শেখ হাসিনার আমলে 2022 বিশ্বকাপ সম্প্রচারে 140 কোটি টাকার দুর্নীতি খতিয়ে দেখা হচ্ছে, জানালেন তথ্যমন্ত্রী। সাংবাদিক নীতিমালা নিয়ে শিগগিরই ইতিবাচক সংবাদ। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়নে বিএনপি অঙ্গীকারবদ্ধ। তা বাস্তবায়নে সংবিধান সংশোধন কমিটিতে বিরোধী দলকে যোগ দেওয়ার আহ্বান জানান তিনি। জুলাই অগাস্ট গণঅভ্যুত্থানে শহীদ সাংবাদিকদের প্রতি সম্মাননা জানাতে রবিবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক অনুষ্ঠানের আয়োজন করে ন্যাশনাল এডিটর্স কাউন্সিল। এতে বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জুলাই আন্দোলন যে নতুন রাষ্ট্র গঠনের সুযোগ সৃষ্টি করেছে তা বাস্তবায়ন করতে হবে। বর্তমান সরকারের আস্থা ও বিশ্বাস আছে তারা ন্যায় বিচার ও ইনসাফের রাষ্ট্র গঠন করতে পারবেন। সবকিছুতে বিরোধিতার মানসিকতা থেকে বেরিয়ে আসতে বিরোধী দলের প্রতি আহ্বান জানান তিনি। মির্জা ফখরুল হতাশা জানিয়ে বলেন, গণমাধ্যম সহ সব প্রতিষ্ঠানে তোষামোদী বিরাজমান। এ থেকে বেরিয়ে বড় ধরনের বিপ্লব প্রয়োজন। অনুষ্ঠানে ন্যাশনাল এডিটর্স কাউন্সিলের পক্ষ থেকে জুলাই অগাস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শহীদ সাংবাদিকদের পরিবারের হাতে নগদ অর্থ ও সম্মাননা তুলে দেওয়া হয়। 31 দফা বাস্তবায়নের কমিটমেন্ট আছে, জুলাই সনদ স্বাক্ষর করেছি, সেটা বাস্তবায়নের কমিটমেন্ট আছে। আমরা চেষ্টা করছি এগুলোকে পুরোপুরি বাস্তবায়িত করবার জন্য। তো আমার খুব খারাপ লাগে, আমি আমার ব্যক্তিগত অনুভূতির কথা বলছি। আমি যখন দেখি যে কতগুলো বিষয় নিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হয়, তার মধ্যে একটি হচ্ছে জুলাই সনদ নিয়ে। তো এই বিতর্কগুলো অবসান হওয়া উচিত, সেটা আলাপ আলোচনার মধ্যেই হতে পারে নিঃসন্দেহে। আমি মনে করি সংসদে সুযোগ এসছে, একটা আপনার কমিটিও তৈরি করা হয়েছে। বিরোধী দলের আমার আহ্বান থাকবে যে তারা আসবেন, এই কমিটিতে যোগ দেবেন এবং সংবিধানের যে বিষয়গুলো পরিবর্তন করা দরকার সেই পরিবর্তন করার তারা সহযোগিতা করবেন। প্রধানমন্ত্রী উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে সেটি নির্বাচন কমিশন ও আদালতের বিষয়। স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের উপর বিএনপির কোনো সমর্থন থাকবে কিনা সে বিষয়ে কোনো সিদ্ধান্ত এখনো হয়নি। খুব শিগগিরই বিএনপির কাউন্সিল হবে বলেও জানান তিনি। জুলাই আন্দোলন গণতন্ত্রকে শক্তিশালী করেছে বলে মন্তব্য করেন বিএনপির এই নেতা। দুপুরে নির্বাচন কমিশন সচিবালয়ে গিয়ে আনুষ্ঠানিকভাবে দলের বার্ষিক আয় ব্যয়ের হিসাব জমা দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে 3 সদস্যের প্রতিনিধি দল। নির্বাচন কমিশনে দাখিল করা হিসেব অনুযায়ী সর্বশেষ অর্থ বছরে বিএনপির মোট আয় হয়েছে 22 কোটি 26 লাখ টাকা এবং ব্যয় হয়েছে 15 কোটি 19 লাখ টাকা। বর্তমানে বিএনপির দলীয় তহবিলে উদ্বৃত্ত বা জমা রয়েছে 6 কোটি 7 লাখ টাকা। পরে সাংবাদিকদের রুহুল কবির রিজভী জানান, প্রতি বছরের ন্যায় এই বছরও দলের আয় ব্যয়ের হিসেব নির্বাচন কমিশনে দেওয়া হয়েছে। রুহুল কবির রিজভী জানান, স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের উপর বিএনপির কোনো সমর্থন থাকবে কিনা সে বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। 2013 সালের 5 মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের ঘটনায় তদন্তে 61 জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। তাদের মধ্যে 58 জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। আগামী 21 জুলাই নির্ধারিত সময়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে বলেও জানান তিনি। রবিবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার প্রতিবেদনটি হাতে পায় প্রসিকিউশন। পরে সংবাদ সম্মেলনে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, তদন্ত সংস্থা এরই মধ্যে তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের কাছে জমা দিয়েছে। বর্তমানে সেটি পর্যালোচনার কাজ চলছে। এই মামলায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করা হয়েছে। এদিন সকালে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাযজ্ঞের মামলার অগ্রগতি জানতে চিফ প্রসিকিউটরের সাথে দেখা করেন শীর্ষ নেতা সহ 10 থেকে 15 জনের একটি দল। 2013 সালের 5ই মে শাপলা চত্বরে যে নারকীয় হত্যাকাণ্ড যেটা সংঘটিত হয়েছিল, সেই বর্বরোচিত হত্যাকাণ্ডের বিষয়ে আপনারা জানেন যে আমরা দীর্ঘদিন যাবৎ আমাদের তদন্ত সংস্থা ইনভেস্টিগেশন
করেছে। ইনভেস্টিগেশন শেষে চিফ প্রসিকিউটরের কার্যালয়ে একটা রিপোর্ট তারা সাবমিট করেছে। আমরা মনে করেছি যে যাতে একটি সঠিক তদন্ত রিপোর্ট সাবমিট হয়, যাতে একটা স্বচ্ছ বিচার হয় এবং প্রকৃত আসামি যারা তারা যাতে বিচারের সম্মুখীন হয়, সেই কারণেই আমরা ওনাদেরকে আজকে আমরা সালাম জানিয়েছিলাম। পলাতক শেখ হাসিনার সরকারের সময় 2022 সালে বিশ্বকাপ ফুটবলের সম্প্রচারের নামে ব্যাপক অর্থ লুটপাটের অভিযোগ করেছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। সকালে সচিবালয়ে ফিফা বিশ্বকাপ সম্প্রচার নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। মন্ত্রী জানান, বর্তমান সরকার কোনো ধরনের দুর্নীতি বা মধ্যস্বত্বভোগী ছাড়াই ফিফার কাছ থেকে সরাসরি শূন্য খরচে এবারের বিশ্বকাপ সম্প্রচারের সত্ত্ব নিশ্চিত করেছে। বলেন, 2022 সালের বিশ্বকাপে মধ্যস্বত্বভোগীদের মাধ্যমে প্রায় 140 কোটি টাকার অনিয়ম ও দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখা হবে। এ বিষয়ে দুর্নীতি দমন কমিশন দুদক প্রাথমিক তদন্ত চলমান রয়েছে বলে জানান তিনি। এ সময় তথ্যমন্ত্রী আরও বলেন, সাংবাদিকদের দীর্ঘদিনের প্রত্যাশিত সাংবাদিক নীতিমালা নিয়ে খুব শিগগিরই ইতিবাচক সংবাদ দেওয়া হবে। 2022-এর বিশ্বকাপের সঙ্গে 2026-এর বিশ্বকাপের আমাদের যে খরচ, সেটা একটা তুলনা করতে হবে আপনাদেরকে, এবং এই তুলনাটা সামনে আনলেই বোঝা যাবে যে শেখ হাসিনার আমলের বিশ্বকাপ সেখানে কিভাবে বিশ্বকাপ দেখানোর নামে দুর্নীতি হয়েছে, টাকা লুটপাট হয়েছে, মধ্যস্বত্বভোগীরা ব্যবহার করেছে, রাষ্ট্রের অন্যান্য ক্ষেত্রে যেভাবে লুটপাট হয়েছে এখানেও কিভাবে হয়েছে। পলাতক সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান জাবেদের রাজধানীর গুলশানের দুটি ফ্ল্যাট বুঝে নিয়েছে দুর্নীতি দমন কমিশন। গত বছর ডিসেম্বরের অন্যান্য সম্পদের সাথে এই ফ্ল্যাট দুটি জব্দ করার নির্দেশ দেন আদালত। রবিবার সকাল 10টায় দুদকের উপপরিচালক মশিউর রহমানের নেতৃত্বে গুলশান 2-এর ফ্ল্যাটটিতে পৌঁছায় জয়েন্ট টাস্ক ফোর্স। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ফ্ল্যাট দুটি খোলা হয়। দুদক সূত্র জানায়, ফ্ল্যাট দুটির আনুমানিক বাজার মূল্য 18 কোটি টাকা, যা সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের অবৈধ সম্পদের একটি অংশ হিসেবে বিবেচিত হয়েছে। তবে ফ্ল্যাটটি থেকে মূল্যবান আসবাবপত্র বা সম্পদ আগেই সরিয়ে নিয়েছে বলে ধারণা করছে দুদকের টিম। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ সন্ধ্যা 6টার আগে 5টা রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ।